আসসালামু আলাইকুম। আমি আরজে তানিয়া জাহান আছি আপনাদের সাথে। শুনছেন ভুতুড়ে রাতের কেচ্ছা। তো আর দেরি না করে চলুন চলে যাই মূল গল্পে। আজ আপনারা শুনবেন গল্প ধুলু। গল্পটি লিখেছেন আমজাদ খান। বরাবরের মতো আজকেও গল্পটিতে কণ্ঠ দিয়েছেন খান। বললে হয়তো বলবেন গপ্প করছি, আসলে না। আমাদের ঘোড়া সালে 15 জোড়া ঘোড়া ছিল। এখনকার ছেলেপেলেদের বললে বিশ্বাস নাও করতে পারে। আর প্রতি ঘরে ডাবল ব্যারেল বন্দুক সে তো একটা থাকবেই। সেটাই ছিল আমাদের পরম্পরা, জমিদার বংশ যাকে বলে সেটাই। দেখুন তো, এখন জমিদারি প্রথাও শেষ, আমরা হয়ে গেছি ছাপোষা। খান সাহেব নতুন ফ্ল্যাটে উঠেছেন। ইমারতটি ছিল 5 তলা। 5 তলার 4 তলাতে খান সাহেবের একটি ফ্ল্যাট কিনা হয়েছে। অবশ্য অন্যান্য ফ্ল্যাটগুলি এখনো খালি পড়ে আছে। আজ সবে 3 দিন হলো খান সাহেব এ বাসায় উঠেছেন। এতক্ষণ যার সাথে কথা বলছিলেন সে এ ইমারতের গা ঘেঁষা একটি চৌচলা কাঠের ঘরে থাকতেন। তবে খান সাহেবের সাথে পূর্ব পরিচয় ছিল না তার। থাকতেন না, থাকেন। বয়স হবে খান সাহেবের সমতুল্য, এই ধরুন 50-55। খান সাহেব সেই বাড়িতে ওঠার পর কি কারণে নিচে ঘুরঘুর করছিলেন। আশপাশটায় লোক নেই, কথাবার্তা বলবেনই বা কার সাথে। এদিক সেদিক ঘোরাফেরা করার পর এক সারি দেবদারু গাছ ছিল এক প্রান্তে। সেখানে খান সাহেব গিয়ে দাঁড়াতেই একটি শব্দ ভেসে এলো। বলি, কে ওখানে? প্রথমটায় খান সাহেব একটু চমকে গেলেন। পিছন ফিরে চাইলেন, দেখলেন একটি ভদ্রলোক দাঁড়িয়ে আছে। খান সাহেব বললেন, আমি খান। এ বাড়িতে 4 তলায় একটি ফ্ল্যাট নেওয়া হয়েছে বিধায় এ বাড়িতে উঠেছি। নিচটাতে একটু ঘুরে দেখছিলাম। লোকটি বলল, হা হা, দেখুন দেখুন। খান সাহেব পরক্ষণ জিজ্ঞেস করলেন, আপনি? লোকটি ইশারা করে দেখালেন পিছনের চোয়ারি ঘরটি এবং বললেন, আমি ওখানটাই থাকি। খান সাহেব জিজ্ঞেস করলেন, আপনার স্ত্রী পুত্র সবাই একসঙ্গে থাকেন তাই তো? খান সাহেব জিজ্ঞেস করলেন এবং আরো বললেন, আমি এই তল্লাটে বলতে গেলে একাই। মাঝে মধ্যে যখন মন চাইবে 4 তলার পূব পাশটাতে একটু আসবেন। এবং বহু কথা, বহু আলোচনার মাঝখানে একটি কথা চলে এলো। জিজ্ঞেস করলেন, দাদা কি দাবা খেলতে পারেন? এবং খান সাহেব জিজ্ঞেস করলেন, দাদা তো সনাতন ধর্ম অবলম্বী, তাই নয়? এবং খান সাহেব আরো জিজ্ঞেস করলেন, মশাই কিছু মনে না করলে আপনার নামটা বলতে পারেন? ভদ্রলোক একটু কেশে বললেন, ধুরন্ধর চক্রবর্তী। এখন চক্রবর্তী সবাই বাদ দিয়েছে, ধুলো বলেই ডাকে। লোকটি থাকেন একটি চোয়ারি ঘরে, ছিন্ন শীর্ণ, কিন্তু লোকটার পোশাক পরিচ্ছদ দেখে তেমনটি মনে হয় না। খুব পরিপাটি চলাফেরা এবং লোকটির কথাবার্তায়ও তেমন একটি দরিদ্রতার স্পর্শ নেই। বহুদিন কেটে গেছে, 15-20 দিন তো হবেই। খান সাহেবের সাথে ধুরন্ধর বাবুর একটি বন্ধুত্ব হয়ে গেছে। বন্ধুত্ব বলতে বন্ধুত্ব একেবারে হরিহর, এই জাতীয় বন্ধুত্ব, সবই ধুলো বলে চলে যেত। তবে খান সাহেব এই অবধি কখনো ধুরন্ধর বাবুর ঘরে যায়নি। ছাদে দাঁড়িয়ে থাকতো,
ধুরন্ধর বাবুকে ডাকতো, নিজ ঘরে নিয়ে এসে বসে চা, কফি, সিগারেট, দাবা খেলা ইত্যাদি বেশ ঘন্টা 2-4 চলতো। তারপর ধুরন্ধর বাবু বলতো, ধুলো ধুলো, সবই ধুলো বলে চলে যেত। দেবদারু গাছের শেষ প্রান্তে ছিল একটি মাটির ঢিপি, তাতে অবশ্য ঘাসও কিছুটা গজিয়েছে। ঠিক ওখানটাতেই বসা ছিল খান সাহেব। দেখছিল কিছুটা দূরেই ছিল একটি ডোবা, ওখানে একটি লোক গরুর জন্য সম্ভবত ঘাস কাটছিল। এরই মধ্যে পিছন থেকে একটি শব্দ হলো, কি হে খান সাহেব, তা এখানে বসে কি করছো? খান সাহেব এবার পিছন ফিরে চাইলেন, দেখলেন দাঁড়িয়ে আছেন ধুরন্ধর বাবু। একটু হাসলেনও বটে, জিজ্ঞেস করলেন, কি হে আজ এ সময়? এ সময় সাধারণত ধুরন্ধর বাবু একটু হাসলেনও বটে, এ সময় সাধারণত তোমাকে বের হতে দেখি না। তো বের যখন হয়েছ, বাইরেই যখন এসেছো, আসো বসে একটু আলাপচারিতা করি। ধুরন্ধর বাবু বলল, বটে, আলাপ করব বলেই তো এসেছি। আরেকটি কথা, তোমার সাথে আমার একটু কথাও রয়েছে। খান সাহেব বললেন, তো আর দেরি কেন, বসে পড়ো। এখানকার শূন্যতা আমাকে একেবারে মুগ্ধ করে ফেলেছে, জানো তো। এখানকার শূন্যতা আমার বেশ ভালো লাগে। খান সাহেব কিছুটা ইতস্ত ভাব নিয়ে ধুরন্ধর বাবুকে বললেন, আমার কাছে কিছু ক্যাশ আছে, বুঝলে, পেনশনের টাকা পুরোটাই আছে। আর বাপ দাদাদের যেটা ছিল সেটা দিয়েই চলি ফিরি, আর ওই ফ্ল্যাটটা কিনেছি। তুমি যদি বাবু কিছু মনে না করো, তাহলে আমার ওখান থেকে কিছু টাকা দেই, তুমি তোমার ঘরটাকে একটু সারিয়ে তোলো। ধুরন্ধর বাবু বলল, ও সবের আর এখন দরকার নেই, ও সব প্রয়োজন হয় না আমার। এমনি আমি যথেষ্ট আছি, ওই বলতে পারো ভালো আছি আর কি। খান সাহেব জোর করলেন না, ভাবলেন যদি আমি জোর করি টাকা নেওয়ার জন্য, নিজেকে ছোট ভাবতে পারে, হয়তো ভাবতে পারে আমি কটাক্ষ করছি। তা হে খান, শোনো, তোমাকে একটি কথা বলি, কিছু মনে করো না যেন আবার। তুমি তো ওই শহরের দিকে যাও, আমার তেমন একটা শহরমুখী হওয়া পড়ে না। এই চিঠিখানা একটু পোস্ট করে দিও, এই কাজটা বাপু তোমার করতে হবে। চিঠিটা খান সাহেব হাতে নিলেন, কিন্তু একবার চোখও বোলালেন না, ভাস করে যেমনি দিয়েছিলেন পকেটে গুজে রাখলেন। কিছুক্ষণ কথাবার্তা বলার পর খান সাহেব এবার বললেন, চলো ওঠা যাক, সন্ধ্যা নেমে এলো বুঝি। এই বলে খান সাহেব উঠে দাঁড়ালেন এবং ধুরন্ধর বাবু বললেন, হ্যাঁ, আমিও বরং চলে যাই। খান যথারীতি বাসায় চলে গেলেন, জামা কাপড় ছাড়লেন, একটি চেয়ারে বসলেন। হঠাৎ মনে পড়লো পকেটে চিঠিটা আছে, বের করে দেখি বরং। চিঠির খাম পকেট থেকে বের করে খান সাহেবের হাতে নিয়ে খান সাহেবের চক্ষু চরক গাছ। চিঠির খামে যেই স্ট্যাম্প লাগানো ছিল তাতে লেখা ছিল 1857 সাল। খান সাহেব তাড়াহুড়া করে জামা গায়ে গলিয়ে যত দ্রুত সম্ভব ঘর থেকে বেরিয়ে গেলেন। নেমে এলেন নিচে, ঘাস কাটছিলেন যেই লোকটি, তাকে জিজ্ঞেস করলেন, আমার সাথে যে লোকটি বসা ছিল ওনাকে দেখেছো? মশাই পাগল নাকি, আমি তো আপনার সাথে কাউকে দেখিনি, একা একা বসে বসে এখানে বিড়বিড় করছিলেন, তাই তো দেখলুম এতক্ষণ। খান সাহেব এবার দৌড়ে গেলেন তার বাড়ির দিকে। জরাজীর্ণ একটি দরজা, মনে হচ্ছিল প্রাগ ঐতিহাসিক যুগের কিছু একটার কাছে দাঁড়িয়ে আছেন। গাছপালা এমন ভাবে জন্মিয়েছে, মনে হচ্ছিল 2-4-5 বছরের মধ্যে এদিকে কারো পা পড়েনি। আবর্জনার স্তূপ ঠেলে ধাক্কিয়ে কোন রকমে ভিতরে বসলেন। ঘরের ভিতরটা মনে হচ্ছিল
একটি পরিত্যক্ত মিউজিয়াম। যে জিনিসগুলি দেখছিলেন সব ছিল প্রাগৈতিহাসিক। ওখানে দাঁড়িয়ে চিঠিখানা পকেট থেকে বের করে আবার পড়তে শুরু করলেন। হঠাৎ করে চিঠির খামটা ছিঁড়ে ফেললেন। বের হয়ে এলো একটি জরাচিহ্ন, ঘোলা হয়ে যাওয়া কিছু লেখা। তাতে লেখা ছিল, দাদা, তোমাদের বৌমা মারা গেছে, আমিও অসুস্থ, আমাদের দুজনাকে প্লেগ রোগে আক্রান্ত করেছে, আমিও বাঁচি কিনা বলা যায় না। আমার ঘরে তোমাদের বৌমার অস্থি রেখে গেলাম, যদি সম্ভব হয় গঙ্গাস্থ করো। অসুস্থতার কারণে বেশি কথা লিখতে পারবো না, ভালো থেকো, আমাদের জন্য আশীর্বাদ করো, ইতি তোমার ছোট ভাই। চিঠিটা পড়া শেষ করে ঘরের চারিদিকে তাকিয়ে দেখলেন খান সাহেব, প্রতিটা জিনিসের উপরে, প্রতিটা আসবাবের উপরে ধুলোর আস্তরণ প্রচুর। বোঝাই যায় না কোনটা মাটি কোনটা আসবাব। খান সাহেব পাগলের মতো দৌড়ে বের হবেন এই ভেবে যেই দরজামুখী হলেন, খান সাহেবের কানে বেজে উঠল যেন কেউ তাকে বলল, ওহে ধুলো ধুলো, সব ধুলো। হ্যাঁ, তো শুনছিলাম গল্প ধুলো, ছোট গল্প ধুলো লিখেছিলাম আমি নিজেই খান, এবং আমার সাথে সহযোগিতা করেছিলেন আরজে তানিয়া জাহান। জানি না ভালো লাগবে কিনা, তবে ভালো লাগা না লাগা সেটা সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করে। ভালো লাগলে ভালো, না লাগলে সেটা অনেক ভালো। আজ এই অবধি শেষ করছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।